নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম প্রত্যাবর্তন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সকলের কাছেই অনুরোধ, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখার জন্য, যাতে প্রতিটি নতুন গল্প আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প প্রত্যাবর্তন। ইন্দু সেই গভীর রাত্রেও রবীন্দ্রনাথের কাব্য পড়ছিল। বড়লোক মাছেরই নাকি এক একটা বাতিক থাকা প্রয়োজন, তাই ইন্দুর ওটা ছিল। ভালোই হয়েছিল অবশ্য। অত বড় বিষয়টা অন্য কোনো নেশায় এতদিন উড়ে যায়নি। এর জন্য এই বিশেষ নেশাটাকে ধন্যবাদ দেওয়া দরকার। আর করবেই বা কে? আত্মীয় স্বজনহীন অত বড় বাড়িটা একলা থাকা, চারিদিকে বিষয়ের কচকচি, অথচ সেগুলিকে মিষ্ট করে তোলবার মতো মধুর সুরের একান্তই অভাব বাড়িতে। ব্যাপারটা তাহলে খুলেই বলি। ওর বাপ মা বহুদিন স্বর্গত হয়েছেন, রেখে গেছেন অতুল বিষয়। একটি পিসিমা ছিলেন, তিনিও কিছুদিন হলো অপরলোকে যাত্রা করেছেন, কিন্তু এখনো বিয়ে করেনি। পিসিমাকে কথা দিয়েছিল বিয়ে পাশ করলে বিয়ে করবে, কিন্তু পিসিমা না থাকায় বিয়ে পাশ করা সত্ত্বেও বিয়ের তাগিদ নেই। বিষয় সম্পত্তি কর্মচারীদের হাতে পড়ে থাকলেও যা আয় হয় তা প্রয়োজনের অনেক বেশি। সুতরাং তার কাজের মধ্যে আছে শুধু রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ একখানি হাতে নিয়ে জানালার ধারে বসে তার রসাস্বাদন করা, এবং কখনো কখনো নদীর দিকে চেয়ে চুপ করে বসে থাকা। যদিও সেদিনটা আষাঢ়স্য প্রথম দিবস, তবুও আকাশে কোথাও মেঘের চিহ্ন মাত্র নেই, আছে শুধু বৃষ্টি একটা গুমর। তাই যদিও সে স্থির করে রেখেছিল যে ওই দিন সন্ধ্যায় বিশেষ করে পড়বে কবিবর, কবে কোন বিস্তৃত বরসে, কোন স্নিগ্ধ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলেন মেঘদূত, নতুবা গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, গরজে গগনে। কিন্তু মেঘের চিহ্ন মাত্র না পেয়ে অত্যন্ত চটে গিয়ে পড়েছিল রজনীতে চুপে চুপে, নিঃশব্দ চরণে, বিশ্বব্যাপী নিদ্রা রূপে, তোমার সমস্ত পশু পক্ষীর নয়নে অঙ্গুলি বুলায় দি শয়নে শয়নে, নীড়ে নীড়ে, গৃহে গৃহে, গুহায় গুহায় করিয়া প্রবেশ, বৃহৎ অঞ্চল প্রায় আপনারে বিস্তারিয়া ঢাকি বিশ্বভূমি সস্নিগ্ধ আধারে। তখন রাত্রি দ্বিপ্রহর, বাড়ির কর্মচারীরা সবাই ঘুমোচ্ছে, কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাইরে নদীর জল, তাও শান্ত স্তব্ধ, শুধু ঘড়িটার টিকটিক শব্দ অশ্রান্ত, একঘেয়ে মৃদু একটি ধ্বনির সৃষ্টি করছে। ইন্দুর মন তখন কাব্যরসে ডুবেছিল। আমারে ফিরায়ে লহ, সেই সর্বমাঝে, যেথা হতে অহরহ অঙ্কুরিছে মুকুলিছে মুঞ্জরিছে প্রাণ, শতেক সহস্র রূপে গুঞ্জরিছে গান, শত লক্ষ সুরে উচ্ছ্বসী উঠিছে নৃত্য অসংখ্য ভঙ্গিতে। সহসা তার পাশের ঘরে একটা মৃদু শব্দ হলো। শব্দটা বেশি হতে পারত, কিন্তু কে যেন সামলে নিল। ইন্দুর মন চট করে জাগ্রত হয়ে উঠল। সে একটা কান খাড়া করে শুনতে লাগলো।
আবার একটা শব্দ হলো, খসখস। সেইটে তার শোবার ঘর। দামি জিনিসপত্র সবকিছু ওই ঘরেই আছে। আস্তে আস্তে উঠে ইন্দু পা টিপে টিপে গিয়ে মাঝের দোরটা সবেগে খুলে সুইচটা টিপে দিলে। ঘরের মাঝখানে মেঝে দাঁড়িয়ে স্বর্ণাকৃতি জোয়ান চোর নয়, অষ্টাদশী একটি তরুণী। খুব সুন্দরী নয়, তবে চেয়ে থাকা যায়। ইন্দু থমকে দাঁড়ালো, কিন্তু তরুণীটি ইতস্তত চেয়ে সহসা ঘরের অন্য দরজার দিকে সবেগে অগ্রসর হলো। এক কথায় পালিয়ে গেল। ইন্দুর কণ্ঠ ভেদ করে শব্দ বেরোলো, রামদিন, রামদিন, চোর! দূর দূর করে মেয়েটি পালিয়ে যাচ্ছিল। সেই শব্দে এবং ইন্দুর কণ্ঠে অনেকেরই ঘুম ভাঙল। চোর চোর ভীষণ একটা শব্দ চারিদিকে ধ্বনিত হয়ে উঠল। হই হই ব্যাপার। ইন্দু পিস্তলটা হাতে করে পাশে সিঁড়ি দিয়ে নেমে গেল। মেয়েটি একাই এসেছিল বোধহয়, কারোর চিহ্ন মাত্র নেই। আগে আগে মেয়েটি দৌড়চ্ছিল, পিছনে ইন্দুর জন 15-16 কর্মচারী ও চাকর। মেয়েটি কোথা দিয়ে ঢুকেছিল তা জানা নেই, কিন্তু মনে হলো যে সে পাঁচিল ডিঙিয়ে আসেনি। আবার রাস্তার জন্য এদিক ওদিক করছিল, পাঁচিলের ধারে যাচ্ছিল, কিন্তু লাফাতে পারছিল না। শেষে নদীর দিকে যাবার মুখে মেয়েটি ধরা পড়ে গেল। রামদিনের কঠিন হস্তে দলিত শেফালির মতোই মেয়েটি অর্ধমূর্ছিত হয়ে পড়ল। পুলিশ এলো। ততক্ষণে মেয়েটির হাত বাঁধা হয়েছে। ধরা পড়বার পর তার প্রতি ভালো করে চাইবার সুযোগ হওয়াতে ইন্দুর মনে মমতা সঞ্চার হচ্ছিল। মেয়েটিকে দেখলে স্নেহ হয়। মেয়েটিও তার ডাগর চোখে তার দিকে চেয়ে বসেছিল। কিন্তু পুলিশ এসেছে, আর প্রত্যাহার করবার উপায় নেই। তাদের হাতেই চোরকে সঁপে দিতে হলো। মেয়েটিকে যখন পুলিশে ধরেছে, তখন সে হঠাৎ সজল চোখে ইন্দুর দিকে চেয়ে বললে, আমায় কেন ধরিয়ে দিলে? জেলে গেলে যে আমি মরে যাব। দুটি কথা, কিন্তু ওইতেই ইন্দু চঞ্চল হয়ে উঠল। মোকদ্দমায় মেয়েটি 6 মাসের জেল হলো। মেয়েটির নাম কালো। ভালো নাম জানা গেল না, পরিচয়ও নয়। বহু প্রলোভন দেখানো সত্ত্বেও তার সঙ্গীদের সন্ধান দিতে সে রাজি হলো না। এই 6 মাস জেলের মধ্যে কালোর কি করে যে কাটলো তা না জানা থাকলেও জেলের বাইরে ইন্দুর কাটছিল বিশ্রীভাবে। কাব্যে মন নেই। রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, কালিদাস, নজরুল অনাদৃত হয়ে রইল। বই খুললেই ভেসে ওঠে চোখের সামনে। হুই আঁখিরে, বারে বারে চেও না, চেও না, কি আর রেখেছ বাকি রে? নয়নে হরেছ নিজ, হৃদয়ে কেটেছ শীত, কি সুখে পরাণ আর রাখি রে। নদীর তীর বিধিয়ে উঠল। তুলিয়ার রং কিনে নতুন করে ছবি আঁকবার চেষ্টা করতে লাগলো, যদি সেই মুখ ফুটে ওঠে। কিন্তু আঁকতে বসলে কখন অজ্ঞাতসারে তুলির রং শুকিয়ে যায়, মন সেই চোখের জলে ডুবে যায়। 6 মাসে তার চেহারা খারাপ হয়ে গেল। এত চেষ্টা করেও মেয়েটিকে ভুলতে পারলেন না। শেষে কালোর মুক্তির দিন এগিয়ে এলো। ইন্দু স্থির করলে অপরাধিনীকে সে এই ঘরেই ফিরিয়ে আনবে। মঙ্গলবারে তার মুক্তি হবে। প্রত্যুষে ইন্দু তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। জেলখানার দূরে গাড়ি যখন থামলো, তখনও উষার চারপাশে অন্ধকার ঘিরে রয়েছে। সেই কম্পিত বক্ষে অপেক্ষা করতে লাগলো। কালো যথাসময়ে জেলের বাইরে পা দিয়ে চমকে দাঁড়ালো। ইন্দু আস্তে আস্তে এগিয়ে যেতেই বললে, তুমি তুমি এখানে কেন? আবার জেলে দেবে? ইন্দু অপরাধীর মতো মাথা নত করে বললে, না না, তোমায় নিয়ে যেতে এসেছি। কালো বললে, কোথায় নিয়ে যাবে? আমার বাড়িতে। বিস্ময়ে তার বড় চোখ দুটি আরো বড় হয়ে উঠল। বললে, কেন, কেন সেখানে নিয়ে যাবে? সেখানেই থাকবে, আমার কাছে। যাবে? শেষ প্রশ্নটা জবাব না দিয়ে কালো বললে, তবে সেদিন ধরিয়ে দিয়েছিলে কেন? ইন্দু তার একটি হাতে হাত রেখে স্নিগ্ধ কণ্ঠে বললে, সেদিন যে চুরি করতে গিয়েছিলে। কালো
খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে বললে, চলো।" ইন্দু কালোর হাত ধরে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি চলল ছুটে জমিদার প্রাসাদের দিকে। ইন্দুর বাড়িতে কালোর জন্য স্বতন্ত্র ঘর সজ্জিত করা হলো, দুজন দাসী দেওয়া হলো, পরবার বহুমূল্য দামি শাড়ি আর অলংকারও এলো। কালোর জীবনের সঙ্গে এসবের আজও পরিচয় ঘটেনি। সে প্রথম 7-8 দিন অত্যন্ত সংকুচিত হয়ে রইল, কারোর সঙ্গে কথা কইতো না, দই ভাত খেত আর সমস্ত দিন ঘুরে ঘুরে ভারী সব জিনিসপত্র দেখে বেড়াতো। বিস্ময়ে তার কণ্ঠ রোধ হয়ে আসতো। কিছুদিন পরে ইন্দুর সঙ্গে তার পরিচয় ঘনিষ্ঠ হয়ে উঠল। তার কাছ থেকে একটি একটি করে ইন্দু সব কথাই জেনে নিলে। বিখ্যাত চোর রতন সর্দার 1 বছরের মেয়ে কালোকে তার মায়ের কোল থেকে চুরি করে আনে টাকার লোভে। বিধবা মায়ের অনেক টাকা ছিল, মেয়ে আটকালে সব টাকা দিয়ে সে মেয়েকে ফিরিয়ে নেবে, এই ছিল তার আশা। কিন্তু শাবকার আমা প্রথম দিনই যে মূর্ছিত হয়ে পড়ল, আর তার জ্ঞান হলো না। সেই থেকে কালো সেইখানেই মানুষ। জুরি বিদ্যেতে সে অসাধারণত্ব লাভ করেছিল। তাই রতন বড় হলে তাকে একেবারেই ছাড়লে না। দলের কোনো লোক যা পারত না, কালো তাই পারত। এবং সেই জন্য ইন্দুর বাড়িতে বহু সতর্ক প্রহরীর চোখে ধুলো দিয়ে চুরি করবার ভার তার হাতেই পড়েছিল। ইন্দু আশ্বাস দিয়ে তার ভয় ভাঙালে। তার কাছ থেকে তাকে নিয়ে যাবার ক্ষমতা কারুর নেই, জানিয়ে তাকে বললে চুরি করবার কথা সে ভুলে যাক। ইন্দু লেখাপড়া শিখিয়ে আবার ভদ্রলোকের মেয়ের উপযুক্ত নবজন্ম দেবে তার। কালো কিন্তু প্রতিজ্ঞা করিয়ে নিলে যে ইন্দু রতনকে ধরিয়ে দেবার চেষ্টা করবে না। 1 মাস ইন্দুর বাড়িতে থাকবার পর একদিন সন্ধ্যার সময় নদীর তীরে বাগানে বেড়াতে বেড়াতে কালোর সঙ্গে যার দেখা হলো সে হলো রতন। কালোর ভয়ে বিবর্ণ মুখের কাছে মুখ এনে রতন ফিসফিস করে জানিয়ে দিলে যে সেই রাত্রে ইন্দুর দেওয়া সমস্ত অলংকার নিয়ে এবং সম্ভবত অন্য জিনিস নিয়ে কালো যদি পালিয়ে তাদের কাছে ফিরে না যায়, তাহলে ইন্দুকে তারা খুন করে ফেলবে। কালোর কাছ থেকে উত্তর পাবার আগে নিমেষে সে মিলিয়ে গেল। ভালোবাসা কি জিনিস তা কালো জানতো না, তাই ইন্দুকে যে সে ভালোবেসেছিল এটাও বুঝতে পারলে না। কিন্তু এটা নিশ্চয়ই অনুভব করলে যে ইন্দুর জীবনের মূল্য তার কাছে অনেক বেশি। ঘরে গিয়ে দৌড় বন্ধ করে অনেক কাঁদলে সে। ইন্দুর ডাকে সাড়া দিলে না এবং গভীর রাত্রে ইন্দুর দেওয়া অলংকারে যে কয়খানা তার গায়ে ছিল সেই কয়খানা নিয়ে সে আশ্রয় ত্যাগ করে চলে গেল। রেখে গেল আঁকা বাঁকা ছত্রে 2 ছত্র লিখন। চোরের স্বভাব কি যায়? চোরকে আর কখনো আশ্রয় দিও না, আর কখনো আশ্রয় দিও না। কালো নিজের জীবনের সমস্ত আলো নিজের হাতে নিভিয়ে দিয়ে চলে যাবার সময় ইন্দুর সমস্ত আলো নিভিয়ে দিয়ে গেল। প্রভাতে উঠে ওই খোলা চিঠি যখন সে আবিষ্কার করলে, প্রথমে তার মনে হলো গভীর মিথ্যা। তারপর যখন বাইরের সমস্ত সাক্ষ্য চিঠিখানার সত্যতা ঘোষণা করলে, তখন মন হাহাকার করে বললে, মিথ্যা, মিথ্যা, এসব মিথ্যা। তার উপর কঠিন মস্তিষ্কের জ্বর চৈতন্য আচ্ছন্ন করে মৃত্যুর সুযোগ দিলে। তবে কালোকে পেলেও রতন তার দেহটাকেই শুধু পেলে। সে চুরি করতে একেবারেই অস্বীকার করলে। রতন কিন্তু ইতিমধ্যেই কালোর দুর্বলতা টের পেয়েছিল। সে ইন্দুর জীবনের ভয় দেখিয়ে তাকে চুরি করতে বাধ্য করবার চেষ্টা করতে লাগলো। কালো বনের মানুষ হয়ে বনের সরলতাই শুধু পায়নি, বনের নিষ্ঠুরতাও পেয়েছিল। সে মরিয়া হয়ে একদিন ঘুমন্ত রতনের চোখে নিজের হাতে গরম তেল ফেলে পালিয়ে গেল। গভীর বনের মধ্যে পশুর সঙ্গে জীবনযাপন করতে লাগলো। এদিকে অন্ধ রতনকে তার সঙ্গীরা ফেলে পালালো, রতনের যথা সর্বস্ব হরণ করে। রতন তখন নিরাশ্রয় অবস্থায় বনে বনে অনাহারে ঘুরে বেড়াতে লাগলো। আর সেইখানেই একদিন কালোর সঙ্গে তার দেখা হলো, বাঘের মুখে। নিজের হাতে
একটা গাছের ডালের সাহায্যে মাকে মেরে ফেলে রতনকে বাঁচালে, আর তার অবস্থায় দয়া হতে তাকে আশ্রয় দিলে। রতনের মনে অনুতাপ এসেছিল। সে কালোকে বললে, চলো আমরা আবার বাবুর কাছে ফিরে যাই। কালো বললে, ছি, এত বিশ্বাসঘাতকতার পর। এদিকে ইন্দু মৃত্যুর দৌড় পর্যন্ত এগিয়ে গেলেও যম তাকে নিলে না, বিশ্বস্ত পরিজনদের হাতে ফিরিয়ে দিলে। তাদেরই সেবায় সে বেঁচে উঠল, কিন্তু মন তার অর্ধমৃত হয়ে রইল, আর অক্ষম হলো তার ডান অঙ্গ। পক্ষাঘাতে হয়ে রইল পঙ্গু। একটু সুস্থ হয়ে উঠে সে কালো সন্ধানে লোক পাঠালে, কিন্তু সংবাদ পেলে রতনের আড্ডা খালি। বোধহয় তারা বনের দিকে চলে গেছে। আবার তার মন ভেঙে গেল। কালোর অপরাধ নেই বলে মনকে সে যত বাঁধে, দ্বিধা আসে মনে। চুপ করে শুয়ে থাকে ঘরে, নদীর দিকে চেয়ে। চোখে আসে ছায়া নেবে। রতনের দলের লোকেরা, যারা রতনকে ফেলে অন্যত্র চলে গিয়েছিল, তারা পরামর্শ করলে সবাই মিলে গিয়ে পঙ্গু ইন্দুর ঘরে ঢুকে তার যথা সর্বস্ব হরণ করবে। যখন তারা বনের মধ্যে একটা ভাঙা ঘরে বসে রাত্রে খাবার আয়োজন করছে, ভাঙা ঘরের বাইরে থেকে শুনলে কালো। তারপর দস্যু দলের অনুসরণ করলে তার প্রিয়তমকে বাঁচাবার উদ্দেশ্যে। গভীর রাত্রি পর্যন্ত কিন্তু জেগেই শুয়েছিল, কিন্তু চিন্তা তাকে এমনই আচ্ছন্ন করেছিল যে পাশের ঘরে দস্যুদের পদশব্দ তার কানে পৌঁছয়নি। সহসা এমনই সময় ঘরে ঢুকে কালো তার গা ঠেলে বললে, ওগো শুনছো, ওঠো ওঠো, ও ঘরে তোমার যথা সর্বস্ব নিয়ে যাচ্ছে যে, ওঠো। নিশিত ইন্দু ব্যাপারটা বুঝবার আগে পাশের ঘর থেকে দুজন লোক ছুটে এসে কালোর মুখ চেপে ধরলে। কালো প্রাণপণে তাদের সঙ্গে যুঝতে লাগলো। তারপর বলে উঠল, হুগো এসো না, আমি যে আর পারছি না। নৈতার কাতর কণ্ঠ নিমেষে কিন্তু সারা অঙ্গে বিদ্যুৎ বইয়ে দিলে। পঙ্গু অন্ধর সকল জড়ত্ব দূর হয়ে গিয়ে সে উঠে দাঁড়ালো। তারপরে কাছ থেকে চেয়ার টেনে নিয়ে গিয়ে দস্যুদের উপর পড়ল। 4-5 জন লোক আহত হয়ে পড়ে গেল। বাকি লোকগুলো পালাতে গিয়ে দরোয়ান চাকরদের হাতে ধরা পড়ল। তারপর প্রণয়ীদের অবস্থা। কিন্তু চুপ করে দাঁড়িয়ে রইল। কালো ধীরে ধীরে এসে তার পায়ে প্রণাম করে বেরিয়েই যাচ্ছিল। কিন্তু ছুটে গিয়ে তার হাত ধরে বললে, আবারও চলে যাবে, আবারও চলে যাবে। কালো বললে, না, আর কোথাও যাব না। শেষ হলো আজকের গল্প। গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প প্রত্যাবর্তন। যেন রূপকথার গল্প, নিঠুল একটি গল্প। আপনাদের কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। আর হ্যাঁ, এই গল্পের ডেসক্রিপশন বক্সে গজেন্দ্র কুমার মিত্রের লেখা আরও যে গল্পগুলি আমি পড়েছি তার প্লেলিস্ট দেওয়া রইল। আপনারা সেখান থেকে অন্য গল্পগুলি না শোনা থাকলে শুনে নিতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।